সুপ্রিয় সুধী, আমরা আবার তো জানিয়েছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বসাবেক বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের স্টুডিওতে দুইজন অতিথি উপস্থিত রয়েছেন। একজন আমার বাবে রয়েছেন ফেনী ৩ আসন থেকে খিলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ আলী বিল্লাহ, তিনি আমার বাম পাশে রয়েছেন, এবং আমার ডান পাশে রয়েছেন ফেনী ১ আসন থেকে যিনি নির্বাচন সংসদ সদস্য পদপ্রার্থী করছেন বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরবি রাজনৈতিক জোটের পক্ষ থেকে। তিনি ফেনী ১ আসন থেকে নির্বাচন করবেন। আপনারা জানেন সেই ১ আসনে ফেনী ১ আসনে বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়া তিনি সেই আসনে লড়ছেন। সেই আসন থেকেই তিনি নির্বাচন করবেন আমাদেরকে জানিয়েছেন। আমি শুরুতেই একটু কথা বলতে চাই। আমার ডান পাশে যিনি আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আমার বাম পাশে যিনি রয়েছেন তিনি ফেনী ৩ আসন থেকে নির্বাচন করবেন খিলাফত মজলিস থেকে মাওলানা মোহাম্মদ আলী মিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদেরকে আবার জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আর কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব টিভি টক অনুষ্ঠানে। আজকে আমরা বিভিন্ন সভাসাময়িক বিষয় নিয়ে কথা বলবো আমাদের আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে। আমরা শুরুতেই যেতে চাই ফেনী ৩ আসন থেকে যিনি প্রার্থী হচ্ছেন এবং হয়েছেন খিলাফত মজলিস পক্ষ থেকে মাওলানা মোহাম্মদ আলী বিল্লাহ। আমি শুরুতেই জানতে চাই আপনার পরিচিতিটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আজকের এই টক শো আয়োজনের জন্য বিশিষ্ট সাংবাদিক রহিম ভাইকে, এবং শুভেচ্ছা জানাচ্ছি ফেনী ৩ আসনের দাগনভূঞা সোনাগাজী আসনের সর্বস্তরের জনগণকে এবং গোটা দেশবাসীকে। আমি মোহাম্মদ আলী বিল্লাহ, আমার গ্রামের বাড়ি দাগনভূঞা উপজেলার জাগেশপুর ইউনিয়নের জাগেশপুর গ্রামে। আমি রাজনৈতিকভাবে ছোটবেলা থেকেই সাংগঠনিকভাবে জড়িত, ইসলামী ছাত্র মজলিসের সাথে সম্পৃক্ত হয়েছিলাম ছাত্র সময়ে। সেই সময় থেকে ছাত্র মজলিসের প্রথমত দাগনভূঞা উপজেলা সভাপতি, পরবর্তীতে ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা সেক্রেটারি, পরবর্তীতে ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা সভাপতি। আর বর্তমান রানিং দায়িত্ব হলো আমাদের নোয়াখালী জোন, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এবং খাগড়াছড়ি নিয়ে আমাদের একটি জোন রয়েছে। এই জোনে আমি সহপরিচালক। এটা হলো আমার সাংগঠনিক এবং ব্যক্তিগত পরিচয়। রাজনৈতিকভাবে সক্রিয় আছি ছোটবেলা থেকেই, তো সে কারণে মূলত রাজনীতিতে শেষ পর্যন্ত সংগঠনের নির্দেশ পালন করতে গিয়ে এবং এই দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে জাতীয় সংসদ নির্বাচন আগামী ২৬ জন্য প্রার্থী হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু থামাতে চাই, আবারও ফিরবো আপনার সাথে, কথা বলবো আরো কিছু বিষয় নিয়ে। দর্শক, যেতে চাই আমার ডান পাশে যিনি রয়েছেন বর্তমানে আমরা যেমনটা বলার চেষ্টা করেছি বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরবি রাজনৈতিক জোটের পক্ষ থেকে তিনি ফেনী ১ আসন থেকে লড়বেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা শুরুতেই তার কাছ থেকে জানবো তার পরিচিতি। আপনি আমাদেরকে জানাবেন। সম্মানিত দেশবাসী, ফেনী ১ নং আসনের সম্মানিত ভোটারগণ এবং সিএসটিভির সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ তারেক, বর্তমানে ঢাকা জজকোর্টে একজন আইনজীবী হিসেবে আইন চর্চা করি। আমাদের গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ৫ নং মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামে। আমার পিতা মাহবুবুল হক মজুমদার সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত অফিসার। সম্মানিত আমার নির্বাচনী এলাকার ভোটারগণ, আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফেনী ১ নং আসনে আপনাদের খেদমত করার জন্য নিজেকে নিয়োজিত করতে চাই। আপনাদের সবার সম্মিলিত প্রয়াসে আমি যদি ফেনী ১ নং আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি, তাহলে ৭৫ দফা নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করে আপনাদের খেদমতে এবং আপনাদের কল্যাণে আত্মনিয়োগ করব, সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দুজনেরই পরিচিতি শুনতে পেয়েছি। আবার আমরা ফিরতেছি আবার বাবে যিনি রয়েছেন যিনি খিলাফত মজলিস পক্ষ থেকে নির্বাচন হচ্ছে ফেনী ৩ আসনে। আমরা সরাসরি প্রশ্ন পর্বে চলে যাব। তার কাছে আমরা জানতে চাবো যে তিনি ফেনী ৩ আসন থেকে কেন এমপি পদপ্রার্থী হয়েছেন এবং
ফেনী থেকে আসলে জনগণের জন্য তার ভাবনা কি এই বিষয়ে আমরা একটু জানবো। ধন্যবাদ আমাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি আমার ফেনী 3 আসনের সর্বস্তরের জনগণ সহ গোটা দেশবাসীকে আমার নির্বাচনে আসার যে উদ্দেশ্য সেটা একটু ব্যক্ত করতে চাই। এভাবে এদেশে আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে বহু দল এবং মতে গভর্নমেন্ট এসেছে, সরকার এসেছে, বারবার নির্বাচন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম যে একটি গড়বাঁধা পরিস্থিতি দেশে চলছে, যুগের পর যুগ। দেশের কোনো পরিবর্তন আসছে না। বলতে গেলে প্রায় 2টি দলের মধ্যে এই দেশের ক্ষমতা পালাবদল হচ্ছে, ক্ষমতার পালাবদলের কোনো দূরত্ব আসছে না। পৃথিবী পরিবর্তন হয়েছে, যুগ পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন হয়েছে, সব কিছু আধুনিকতার সময় এসেছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো আমার এই সময় বাংলাদেশে এখনো আধুনিকতার কোনো ছোঁয়া আসেনি। যেভাবে চলছে, শুরু হয়েছিল সেভাবে এভাবে চলছে। এখানকার সন্ত্রাস, এখানকার চাঁদাবাজি, এখানকার দুর্নীতি, এখানকার অনিয়ম, এখানকার রাষ্ট্র যে আইন শৃঙ্খলা যেভাবে তৈরি করা হয়েছিল, যেভাবে শুরু হয়েছিল, সবগুলোই আগের মতোই চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটাতেও ভালো কোনো আশা আমরা দেখতে পাচ্ছি না। এই জন্যে আমরা, বিশেষ করে আমি এমপি প্রার্থী হয়েছি এই জন্যে যে এই অবস্থার পরিবর্তন চাই। যুগ যাবে, মানুষের অবস্থার পরিবর্তন হবে না তা তো হতে পারে না। দুর্নীতি কেন বন্ধ হবে না? সন্ত্রাস দেশে কেন বন্ধ হবে না? কেন মানুষ যুগের পর যুগ ধরে কষ্ট করবে? তাহলে আমরা কি বেঁচে থাকবো আর এদেশের মানুষ সবসময় কষ্টই করতে থাকবে? মানুষের কষ্ট দুঃখ কখনো কি লাঘব হবে না? মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য আমরা এগিয়ে এসেছি যেন এদেশের দুঃখী মানুষের দুঃখ দূর করা যায়, এদেশের হতাশাগ্রস্ত মানুষের হতাশা দূর করা যায়, এদেশের সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ মাদক সকল অনিয়ম দুর্নীতি বন্ধ করা যায়। এই বন্ধ করার জন্য এমন একদল মানুষকে এগিয়ে আসতে হবে যারা মূলত সঠিক পথে চলে, যারা আল্লাহকে ভয় করে এবং যারা মানুষের কল্যাণের কথা চিন্তা করে। আমরা যুগের পর যুগ দেখছি যারা এমপি হন, যারা মন্ত্রী হন, তারা একটা দিক হয়তো তাদের থাকে, কিছু জ্ঞান শিক্ষা থাকে, কিন্তু তার কাছে আল্লাহর ভয়ের অভাব থাকে। মূলত একটি সমাজের সুশৃঙ্খলতার জন্য, একটি মানুষের ভালো মানুষ হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত মাধ্যম আমি মনে করি যে আল্লাহর ভয়। কারণ দুর্নীতি করা তার পক্ষে সম্ভব, কারণ তার অফিসিয়ালি কি দুর্নীতি হচ্ছে এটা মানুষ জানে না। সরকার তাই কত টাকা দিচ্ছে সেটা মানুষ জানতে পারে না, কিন্তু একজন মানুষের কাছে যখন আল্লাহর ভয় থাকে তখন সে মনে করে যে মানুষ না জানলেও আল্লাহ তো আমাদের দেখছেন। এই জন্যে তাকওয়াবান ব্যক্তিদের, যারা আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তিদের নেতৃত্ব আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা প্রতিষ্ঠা করতে চাই আলেমদের নেতৃত্ব, যাদের কাছে জেনারেল নলেজ রয়েছে, পাশাপাশি যাদের কাছে কোরআন হাদিসের ইলম রয়েছে, আল্লাহর ভয় যাদের কাছে রয়েছে। এই জন্যে আমরা এগিয়ে এসেছি মূলত এই দেশের মানুষের সামগ্রিক কল্যাণ চিন্তা করে। আমরা এই ফেনী 3 আসনে অনেকগুলো সমস্যা এখানে রয়েছে। এই সকল সমস্যাগুলো থেকে আমি আমার এলাকার মানুষকে উদ্ধার করতে চাই। আপনারা হয়তো ইতিপূর্বে দেখেছেন যে আমি এখানে অনেকগুলো মানববন্ধন করেছি, অনেকগুলো মানুষের পাশে আমরা বিভিন্ন নিউজ করেছি। আমরা চেষ্টা করেছি আমার এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। আমাদের ফেনী 3 দাগনভূঞা এবং সোনাগাজীর নদীমাতৃক এলাকা, নদীমাতৃক এলাকা হওয়ার কারণে আমাদের পশ্চিমে আমাদের একটি সাইডে রয়েছে নোয়াখালী জেলা। নোয়াখালী জেলার একটি সুইচ গেট রয়েছে কোম্পানিগঞ্জে। এই কোম্পানিগঞ্জের সুইচ গেটটা ভাঙ্গা থাকার কারণে এখানে সবসময় নদী সাগরের পানি জোয়ার এসে আমাদের এই এলাকা প্লাবিত করে এবং পানি নেমে যাওয়ার সময় এই এলাকার ঘর বাড়ি রাস্তাঘাট সব ভেঙে নিয়ে যায়। বহু যুগ থেকে চলছে, এটার অবসান হচ্ছে না। ইতিমধ্যে আমরা অনেকগুলো কাজ করার চেষ্টা করেছি, যেখানে রাস্তাঘাট ভেঙে গিয়েছে, বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে, স্কুল, মাদ্রাসা, মসজিদ, সামাজিক প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। আমরা সেগুলোতে মানববন্ধন করেছি, পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেছি, এলজির সাথে যোগাযোগ করেছি। আমাদের এই কার্যক্রমের পরে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকগুলো
নদী প্রাঙ্গনে ভেঙে যাওয়া রাস্তাঘাট, ঘরবাড়ি মেরামতের কাজ শুরু হয়েছে, যদিও এটা পরিপূর্ণ হয়নি। আমরা আজকে সাথে সাথে এই দাবিটাও জানাচ্ছি যেন যে সকল বাড়িঘর এখনো নদী ভাঙে বের হওয়ার পরও, রাস্তাঘাট ভেঙে যাওয়ার পরও যেসব এলাকায় কাজ শুরু হয়নি, আমরা পানি উন্নয়ন বোর্ড এবং এনজির কাছে আজকে এই প্রশ্নের মধ্য দিয়ে একটু আবেদন জানিয়ে রাখছি যেন এই কাজগুলো শুরু করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এলাকায় সন্ত্রাস সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন সন্ত্রাসের নিউজ হচ্ছে। একই দলের মানুষকে যেখানে মারছে, সেখানে অন্য দল সে নিরাপদ থাকে কি করে? এখানে ডাকাতি তো নিয়মতান্ত্রিক একটি ঘটনা ঘটে চলেছে, বিশেষ করে সোনাগাজীর চরাঞ্চলে এবং ডাউনভূঞার কিছু প্রত্যন্ত অঞ্চলে ডাকাতির ঘটনাটা একদম নিয়মিত হয়ে চলছে। এখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি সব সময় হচ্ছে। জলাবদ্ধতার কথা তো সবাই জানেন, যখনই বৃষ্টি আসে তখনই মানুষের ঘর বাড়ি পানিতে ডুবে যায়। এখানে আমরা দেখেছি ডাউনভূঞা এবং সোনাগাজী বাজারে সঠিকভাবে রাস্তা নির্মাণ না করার কারণে যানজট সৃষ্টি হয়। মাদকের তো একটি আড্ডা পরিণত হয়েছে ডাউনভূঞা এবং সোনাগাজী, এটা মাদকের একটা সর্বরাজ্যে পরিণত হয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি এগুলোর জন্য, প্রতিবাদ করেছি, কিন্তু আজ পর্যন্ত এগুলো আমরা পরিবর্তন করতে পারিনি, কারণ আমাদের দেশের বড় বড় ক্ষমতাধররাই এগুলোর সাথে জড়িত বলে আমাদের মনে হয়। দুর্নীতি এটা তো একটি সামাজিক রোগ যেটা জাতীয় পর্যায়ে রয়েছে, আমাদের এখান থেকে সেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। আমরা মূলত এই সকল কাজগুলো আমরা বন্ধ করতে চাই, সকল অনিয়ম। তার বিপরীতে এখানে একটি ন্যায় নীতির সরকার প্রতিষ্ঠা করা, অন্তত ফেনী ৩ আসনের মানুষকে ন্যায় নীতির মাধ্যমে, দুর্নীতি বন্ধের মাধ্যমে, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জলাবদ্ধতা, যানজট, মাদক সহ সকল বৈষম্য দূর করে একটি সুন্দর, সুশৃঙ্খল, উন্নত অবকাঠামো গড়ে তোলা এবং প্রত্যেকটি কাজে আল্লাহকে ভয় করে এমন মানুষকে সেটিং করা এবং মানুষের মাঝে আল্লাহ ভীতি সৃষ্টি করা, এই কাজগুলো করার লক্ষ্যেই মূলত আমি এমপি ইলেকশনে এসেছি। ধন্যবাদ। আবারও আপনাকে জানাচ্ছি খেলাফত বত্রিশের প্রার্থী, তিনি বলার চেষ্টা করেছেন। আমরা আবারও ফিরতে চাই আমার ডানে যিনি রয়েছেন। আমি একেবারে সরাসরি একটি প্রশ্নে যেতে চাই আপনার সাথে, যে বর্তমান আপনারা যে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের প্রভাব একটু পড়ছে সারা বাংলাদেশে, সেই জায়গাতে রাজনৈতিক পরিস্থিতিও কিন্তু একটু বিঘ্ন চলছে। সেক্ষেত্রে বর্তমান রাজনীতি আপনি একজন লয়ার হিসাবে বা একজন প্রার্থী হিসাবে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? জি, রাজনৈতিক পরিস্থিতি শুধুমাত্র বর্তমান বাংলাদেশের নয়, আপনি লক্ষ্য করবেন সারা বিশ্বেই কিন্তু রাজনৈতিক পরিস্থিতি দিন দিন কিন্তু খারাপ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সারা বিশ্বে কিন্তু আপনার যে সমস্ত নেতারা উগ্রবাদী, চরমপন্থী নেতারা কিন্তু নির্বাচিত হয়ে বিভিন্ন দেশে প্রেসিডেন্ট হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। ইউরোপে, আমেরিকাতে আপনি দেখতে পাবেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলিতে দেখতে পাবেন, যে সমস্ত রাজনৈতিক দল এবং যে সমস্ত রাজনৈতিক নেতারা বিভিন্ন ধরনের সাম্প্রদায়িকতা, মৌলবাদ বা চরমপন্থায় বিশ্বাসী, জনগণ যেন অনেক ক্ষেত্রে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করছে এবং তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে এবং একটা জাতি আরেকটা জাতিকে নির্মূলের জন্য হুমকি দিচ্ছে, একটা ধর্মের লোকেরা আরেকটা ধর্মকে নির্মূলের হুমকি দিচ্ছে। ঠিক আছে, বিশ্বের দেশে দেশে হামলা হচ্ছে। আপনারা লক্ষ্য করবেন গত কয়েক বছরে কিন্তু বিশ্বে বড় বড় যুদ্ধ হয়ে গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সংঘটিত হয়েছে, আর ফিলিস্তিনের নিরীহ মানুষকে কিভাবে পাখির মতো মারা হয়েছে, কিভাবে গণহত্যা চালানো হয়েছে, সেটা সারা দুনিয়ার মানুষ প্রত্যক্ষ করেছে, কিন্তু কেউ তেমন কোনো শক্ত কোনো পদক্ষেপ কেউ নিতে পারে নাই বা নেওয়ার সাহস করে নাই। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এখন কিন্তু আপনার থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে কিন্তু সংঘর্ষ চলছে। ঠিক আছে, তারপরে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধ হয়েছে। বিশ্বের দেশে দেশে যুদ্ধের দামামা বাড়ছে এবং এই সকল যুদ্ধকে সংগঠিত করার জন্য এবং এই সকল যুদ্ধকে আরো বেশি ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু বিশ্বের বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা পালন করে চলেছে। আপনারা লক্ষ্য করবেন এর প্রভাব থেকে আমরা মুক্ত থাকতে পারি না। ঠিক আছে, বাংলাদেশেই যে গণঅভ্যুত্থান হয়েছে, শুধু গণঅভ্যুত্থান বাংলাদেশেই ঘটেনি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র শ্রীলঙ্কাতে হয়েছে, নেপালে হয়েছে, এভাবে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে গণঅভ্যুত্থান হচ্ছে। কারণ এই সমস্ত স্বৈরাচারী শাসকেরা যুগ যুগ ধরে জনগণের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসে জনগণকে শোষণ করেছে, নিপীড়ন চালিয়েছে। এই সকল শোষণ নিপীড়নের বিরুদ্ধে কিন্তু তরুণ প্রজন্ম রাস্তায় আন্দোলনে নেমেছে। এখনো বাংলাদেশে বর্তমানে যারা আন্দোলন করছে কিন্তু তরুণ প্রজন্ম। আপনি লক্ষ্য করবেন মূলত যাদেরকে জেনজি বলা হয়। এই জেনজি নেতৃত্বে কিন্তু শ্রীলঙ্কা এবং নেপালে কিন্তু বড় ধরনের রাজনৈতিক অভ্যুত্থান সংঘটিত হয়েছে। তো দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে যেটা হয়েছে সেটা হলো একটা সরকারকে নামানোর জন্য ১৫০০ ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে, যেটা নেপালে বা শ্রীলঙ্কাতে অত মানুষকে জান দিতে হয়নি, জীবন দিতে হয়নি।
তো এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে একটা স্বৈরাচারকে নামানোর জন্য এভাবে জনগণকে অকাতরে জীবন দিতে হয়। আর আমাদের দেশে যে গণ অভ্যুত্থান সংঘটিত হচ্ছে সেই অভ্যুত্থানের ইতিহাস কিন্তু এটাই নয়। আমরা কিন্তু যুগ যুগ ধরে দেশে গণ অভ্যুত্থান কিন্তু লক্ষ্য করেছি। বিভিন্ন সময় গণ অভ্যুত্থান হয়েছে, এরশাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, তার পূর্ববর্তী শেখ মুজিবুর রহমানের সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয়েছে, অভ্যুত্থান হয়েছে। কিন্তু এই যে অভ্যুত্থানগুলি আমাদেরকে কি দিয়েছে সেটা কিন্তু আমাদের একটা বড় ধরনের বিবেচ্য বিষয় আমি মনে করি। যে এগুলিতে এই সমস্ত অভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু যারাই ক্ষমতায় যায় তারাই নতুন করে যেন আবার জুলুম শুরু করে। যারাই ক্ষমতায় যায় তারাই যেন আবার বাম পাশে যিনি আছেন খেলাফত মজলিসের প্রার্থী, তিনি কিন্তু এটা সুন্দর করে বলে গেছেন যে একের পর এক আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। তো জনগণ কি এভাবে রক্ত দিতে থাকবে আর জীবন দিতে থাকবে আর শুধুমাত্র এভাবেই আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন না করে দেশটাকে এভাবেই আমরা কি নৈরাজ্যের মধ্যে ছেড়ে দেবো? মানে আপনারা কি বারে বলেন যে জনগণের ভাগ্য পরিবর্তনের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্যই মূলত আমরা মনে করি আমাদেরকে রাস্তায় নেমে আসতে হবে, রাজপথে নেমে আসতে হবে। এই জন্য প্রার্থীটা এই প্রার্থীটার মূল উদ্দেশ্যটা হচ্ছে এখানে আমরা মনে করি রাজনৈতিক ভাবে এই সমস্যাগুলি সমাধান করতে পারলে তাহলে দেশে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ আমরা কায়েম করতে পারবো। এই দেশের অধিকার, মানুষের অধিকার মর্যাদা প্রতিষ্ঠা করার ভূমিকা পালন করতে পারবো। ধন্যবাদ। আবারও ফিরবো আপনার কাছে। পক্ষ থেকে বিশিষ্ট রাজনীতিবিদ শিল্পপতি আব্দুল আওয়াল মিটু তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার আসরে আপনি খেলাফত মজলিস থেকে নির্বাচন করবেন। আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা অবগত হয়েছি, সূচনা আপনাকে দিয়েছি। আপনি কি মনে করেন যে আরো অন্যান্য কিন্তু প্রার্থী রয়েছেন, এনসিপি প্রার্থী রয়েছেন, আরো অসংখ্য প্রার্থী আছেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার অন্যান্য প্রার্থীদের মধ্যে থেকে আপনি কি ভিন্ন মনে করেন বা কি চান? আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার পাশে আজকে একজন বিশিষ্ট ব্যক্তি এবং ফিরি এক আসনের এমপি তারেক ভাই রয়েছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে সুন্দর প্রশ্ন আমার সামনে উপস্থাপিত হয়েছে। মূলত হলো বিএনপি থেকে যিনি প্রার্থী হয়েছেন আব্দুল আওয়াল মিন্টু সাহেব, উনি অনেক ধনাঢ্য ব্যক্তি। ওনার পেশা হলো ব্যবসা, রাজনীতি ওনার শুধু নতুন পেশা নয়, তারপর রাজনীতি সম্পৃক্ত আছেন, কথা সত্য। উনি থাকেন ঢাকায়, কখনো প্রয়োজন মনে করলে এলাকায় আসেন। এটা তো বছরে 2-1 বার। উনি যোগ্য লোক, নিঃসন্দেহে উনি ভালো লোক, এটাও আমার যোগ্য জানা। কিন্তু কথা হলো উনি যোগ্যতা, ওনার টাকা পয়সার অভাব নেই, ধনী মানুষ, শিল্পপতি মানুষ, সব কিছু ঠিক আছে, সমাজের জন্য কল্যাণ উনি করবেন, সেটাও ভালো। কিন্তু আমার সেখানে দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করেছি এই জন্যে, ওনার যোগ্যতা সবকিছু থাকা সত্ত্বেও ওনার কাছে একটা দিকের অভাব রয়েছে, সেটা হলো তিনি আলেম নন। ইসলামী শিক্ষা তার মধ্যে নেই, তিনি জ্ঞান শিক্ষিত মানুষ। কিন্তু আমরা মনে করি যে এই দেশটা বানিয়েছেন আল্লাহ এবং এই পৃথিবীটা আল্লাহর নির্দেশে চলবে। আল্লাহর নির্দেশ যেভাবে যেটা চালাতে বলেছেন সেভাবে সেটা চালাতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আমরা যদি আল্লাহর বান্দা হয়ে পৃথিবীটা আমার নিজ ইচ্ছে মতো চালাই, সেখানে বৈষম্য হবে, সেখানে দুর্নীতি হবে, সেখানে অনিয়ম হবে, এটা একটা স্বাভাবিক বিষয়। এই জন্যে আমরা চাই যে এই দেশের নেতৃত্বটা সেই মানুষদের কাছে আসুক যাদের কাছে কোরআন আছে, ইলম আছে, যারা আলেম, যারা আল্লাহকে বলে। তো এই কারণে আমরা মনে করছি যে এখানে আলেমদের নেতৃত্বে আসা প্রয়োজন। মিন্টু সাহেব এবং তাদের মতো অনেক বড় বড় নেতারা তো দীর্ঘদিন দেশ চালিয়েছেন, পরীক্ষিত হয়েছে যে তাদের মাধ্যমে দেশের শান্তি প্রতিষ্ঠিত হয়নি। তো এই জন্যে আমরা দেখছি যে তারা হেভিওয়েট প্রার্থী হওয়া সত্ত্বেও তারা তো বারবার ক্ষমতায় এসেছেন, কিন্তু ক্ষমতার পরিবর্তন, মানুষের পরিবর্তন, আমার ভাই যেটা বলেছেন একটু আগে, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। তো আমরা মূলত চাচ্ছি যে এটার একটু পরিবর্তন ঘটাতে, নতুনত্ব আনতে, নেতৃত্বে একটা নতুনত্ব আসুক। পৃথিবীর এই যে আমাদের 70 বছরের ফেসিবাদ থেকে বাংলাদেশকে যারা উদ্ধার করেছে তারা তো নতুন নেতৃত্বই ছিল, তাদের মধ্যে তো পুরাতন নেতৃত্ব ছিল। তারা পুরাতন নেতৃত্বরা এখানে অনেক দল মত, অনেক চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। সফল হয়েছে নতুন নেতৃত্ব। এই জন্যে আমরা এগিয়ে এসেছি, আসলে বাংলাদেশ এখন নতুন নেতৃত্ব চায়।
পুরাতন নেতৃত্বকে তারা প্রত্যাখ্যান করতে চায়, তারা নতুনত্ব গ্রহণ করতে চায়। এখানে তারা সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম নতুনদের মাধ্যমে, নতুনভাবে চিন্তার মাধ্যমে তারা পরিবর্তন ঘটাতে চায়। এই জন্যে আমরাও মূলত নির্বাচনে আসলাম, এই জন্যে যে নতুনত্ব তো প্রয়োজন। আমরা যদি এগিয়ে না আসি তাহলে মানুষ সেখানে কিন্তু জামাতের পক্ষ থেকে ডক্টর ফখরুদ্দিন বারীকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। ডক্টর ফখরুদ্দিন মানিক, আমি একটা কথা বলে দেখেছি যে উনি তো একজন ডাক্তার, উনিও আলেম নন। আমরা চাই যে আলেমরা ক্ষমতায় আসবে এবং আলেমদের ক্ষমতার মাধ্যমে আল্লাহ যে হুকুম, যে এই পৃথিবীতে আল্লাহর বিধান কার্যকর করতে হবে, তার জন্য আলেমরা সামনে আসা প্রয়োজন। আমরা মনে করছি যে এখানে যারা আলেম এবং আলেমদের মধ্যে যারা যুগ সচেতন, যাদের মধ্যে যার শিক্ষাও আছে, এই ধরনের আলেমরা নেতৃত্বে আসলে নেতৃত্বের মান ভালো থাকবে, নেতৃত্বের কোয়ালিটি ভালো হবে। তাছাড়া জামাত এবং খেলাফত মজলিস আমরা একসাথে ঐক্যজোট নির্বাচন করছি। আমরা যদি, আপনারা জানেন যে 8 দল মিলে একটা জোট হয়েছে, আমরা ঐক্যজোটে একটা নির্বাচন হবে, ইনশাআল্লাহ একটা বাক্স হবে সব দলের, ইসলামী সকল দল। তো আমরা আশা করছি যে আমাদের 8 দল থেকে এই আসনে যাকেই মনোনয়ন দেওয়া হবে আমরা তাকেই মেনে নেব। যদি আমাকে 8 দল থেকে মনোনয়ন দেওয়া হয়, ইনশাআল্লাহ আমি এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আমি চেষ্টা করব। আর দল থেকে যদি আপনাকে মনোনয়ন না দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি 8 দল থেকে যদি আমাকে মনোনয়ন না দেওয়া হয়, যাকেই দেওয়া হবে আমি তার পক্ষে আমার সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করে কাজ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, যদি মনোনয়ন আপনাকে দেওয়া হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই যে হেভিউড প্রার্থী বিএনপি এবং জামাতে, যারা হেভিউড আমরা দেখছি বিষয়টাকে, সেই হেভিউড প্রার্থীর সাথে কি আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, শেষ পর্যন্ত মাঠে থাকবেন কিনা? ইনশাআল্লাহ আমি শেষ পর্যন্ত মাঠে থাকবো। আমার নির্বাচনের জন্য যতটুকু ত্যাগ, তিতিক্ষা, কষ্ট প্রয়োজন হয় সবগুলো আমি করার চেষ্টা করব। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমি ফেনী জেলার দাগনভূঞা উপজেলা এবং সোনাগাজী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এমন কোনো অঞ্চল নেই যেখানে আমি যাইনি। মানুষের সাথে আমার ভাব বিনিময় হয়েছে, কথা প্রয়োগ হয়েছে, মানুষের সাথে আমি বসেছি, মানুষের অন্তরের কথাগুলো জানার চেষ্টা করেছি। আমরা দেখতে পেরেছি যে আমার প্রতি মানুষের অকুণ্ঠ ভালোবাসা এবং সমর্থন রয়েছে। আমার বিশ্বাস ইনশাআল্লাহ এবারে নির্বাচনে 8 দলীয় জোটের প্রার্থীকে এদেশের মানুষ গ্রহণ করবে। দীর্ঘদিন থেকে দেশের মানুষের একটি প্রত্যাশা হলো যে আলেমরা এক হন না, এই জন্যই এবার আলেমরা এক হয়েছে। মানুষের যে প্রত্যাশা সেটা পূর্ণ হয়েছে। সুতরাং মানুষ আর আলেমদেরকে ভোট না দিয়ে অন্য কোনো পথে যাবে না বলে আমাদের বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। আমরা ফিরবো জনাব তারেক সাহেব, আপনার কাছে সর্বশেষ একটি আমরা প্রশ্নে যেতে চাই। আমরা দেখছি যে বর্তমান পরিস্থিতি, এই নির্বাচন যে পরিস্থিতি চলছে, এই নির্বাচনকে কেন গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অসাধারণ সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। বর্তমান পরিস্থিতিতে এই নির্বাচনটি কেন এত গুরুত্বপূর্ণ? তাহলে আপনাকে প্রথমে খেয়াল করতে হবে বর্তমান পরিস্থিতিটা কি। একদিকে রাজনৈতিক পরিস্থিতি, অন্যদিকে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পরিস্থিতি, সবকিছুই মাথায় রাখতে হবে আমাদের। বিশ্ব পরিস্থিতিকে মাথায় রাখতে হবে। আমি বিশ্ব পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই কিছু কথা বলেছি। বিশ্ব পরিস্থিতি নিয়ে অনেক কথা বলা যায়, এখানে সময় সংক্ষিপ্ততার কারণে আমরা অত লম্বা কথা বলতে পারবো না। আর বিশ্ব পরিস্থিতির ভিত্তিতেই তো বর্তমান বাংলাদেশের পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, তাই না? সেই পরিস্থিতির মধ্যে আপনি লক্ষ্য করবেন বাংলাদেশে ব্যাপকভাবে নৈরাজ্য বিরাজ করছে। অবশ্য নৈরাজ্য শুধু এখনই না, নৈরাজ্য বিরাজ করছে আরো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা নৈরাজ্যই দেখতে পাচ্ছি। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, সেটা লক্ষ্য করছি আমরা। যেভাবে একজন প্রার্থীকে ঢাকা আমার আসনের প্রার্থী শরীফ ওসমান হাদিকে যেভাবে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে, সেটা কোনো সুষ্ঠু পরিবেশ পরিস্থিতি বিদ্যমান থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আমরা মনে করি না। এটা বাংলাদেশের বর্তমান যে নৈরাজ্যকর পরিস্থিতি তার একটা শক্তিশালী একটা প্রমাণ। যেভাবে তাকে গুলি করা হয়েছে এবং খুনিরা কিন্তু পালিয়েছে, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরতেও পারে, বরং তারা পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে আশ্রয় নিয়ে সেখান থেকে ভিডিওতে লাইভ করে তারা কিন্তু আরো হুমকি দিচ্ছে যে আরো বেশি প্রার্থীদেরকে হত্যা করা হবে। তাহলে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা কেউ কিন্তু নিরাপদ না। আমরা যে কেউ যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, আমরা যে কেউ হামলার শিকার হতে পারি বা যে কোনো ধরনের ক্ষতির শিকার হতে পারি। এটা দায় দায়িত্ব কে নিবে? অবশ্যই এই দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন তাদের কাছে আমাদের সুনির্বন্ধ অনুরোধ, আমাদের জান, মাল, ইজ্জত, আবরুর নিরাপত্তা আপনাদেরকে বিধান করতে হবে। আমরা যেহেতু নির্বাচনে নেমেছি, কেন নেমেছি আমরা সেটা আগেই বলেছি, জনগণের কল্যাণের চিন্তা করে।
আমরা মানুষের ভাগ্যের পরিবর্তনের চিন্তা করে নির্বাচনে এসেছি। তার মানে আপনি মনে করেন যে উদ্বুদ্ধকর পরিবেশে পরিস্থিতিতে নির্বাচন হয়ে গেলে দেশের একটি গতিশীল আসবে। তো আমরা মনে করি যে যদি একটা নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে, আমরা আশা করছি যে একটা পরিবর্তন আসতে পারে। ঠিক আছে, একটা নির্বাচিত সরকার এই মুহূর্তে খুব জরুরি। একটা নির্বাচিত সরকার যদি আসে তাহলে অনেক কিছুই যেটা ঝুলন্ত অবস্থায় আছে এই সমস্ত কিছু বিষয়, যেমন বিদেশি বিনিয়োগকারীরা এই মুহূর্তে বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না, যেহেতু তার কোনো নির্বাচিত সরকার নেই। আমরা মনে করি যে যদি কোনো নির্বাচিত সরকার আসে তাহলে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে। আমাদের দেশের ভেতরে যে যারা টাকা পয়সার মালিক আছে, যারা ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করতে চায়, শিল্প কারখানা প্রতিষ্ঠা করতে চায়, তারাও বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহ দেখাবে। কিন্তু বর্তমান যে দোদুল্যমান পরিস্থিতি, যে ঝুলন্ত অবস্থায় আছি আমরা, এই দোদুল্যমান পরিস্থিতির কারণে কেউ বিনিয়োগের জন্য বা কোনো কাজে উদ্যোগ নেওয়ার জন্য সাহস পাচ্ছে না এখন। এটা নির্বাচিত সরকার জন্য আমি মনে করি একান্তভাবে প্রয়োজন বলে মনে করি আমরা, এবং এই পরিস্থিতিকে মোকাবিলা করতে গেলে একটা নির্বাচিত সরকার আসা দরকার। আর রাজনৈতিক পরিস্থিতি যদি একটা সুন্দর ধারায় আনতে চাই, একটা ভালো কল্যাণমুখী একটা ধারায় যদি আমরা রাজনীতিকে আনতে চাই, সেক্ষেত্রেও কিন্তু নির্বাচিত সরকারকে বড় ধরনের ভূমিকা পালন করতে হবে। বর্তমান যে সরকার আছে সেই সরকারের পক্ষে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা যে সম্ভব হবে না, সেটা গত 1.5 বছরে প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা যদি দেশটাকে সোজা রাস্তায় আনতে চাই, দেশটাকে যদি আমরা সুখ সমৃদ্ধির পথে আনতে চাই, তাহলে একটা নির্বাচিত সরকার আমরা খুব বেশি জরুরি বলে মনে করি। ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে সর্বশেষ জায়গায় চলে যাবো, আমরা আমাদের সময় স্বল্পতা রয়েছে। আমি সর্বশেষ যদি আপনাকে বলতে চাই যে আপনি ফেনী 1 আসনের প্রার্থী হচ্ছেন এবং সেখানে আপনার ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ভোটারদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমি হচ্ছে একজন তরুণ প্রার্থী, যে আমি একজন প্রতিশ্রুতিশীল এবং একজন প্রগতিশীল প্রার্থী। আমরা সেখানে আমাদের যে চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি, সেই চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে আমরা নতুন চিন্তার আলোকে নতুন পথে দেশকে নিয়ে যেতে চাই। যে দুর্নীতি, কদাচার, যেভাবে নারী নির্যাতন সহ বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক সমস্যা রয়েছে, এই সকল সামাজিক সমস্যা থেকে, সাংস্কৃতিক সমস্যা থেকে দেশের মানুষকে মুক্ত করতে চাই আমরা। সেজন্য আমরা রাজনীতি করি। আমি মনে করি ফেনী 1 নং আসনের জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে সকল ধরনের জড়তা, স্থবিরতা, কুসংস্কার, কুমণ্ডকতার বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে তারা একজন শক্তিশালী, সাহসী, প্রতিশ্রুতিশীল একজন তরুণকে তাদের নেতা হিসেবে পাবে ইনশাআল্লাহ। সেই সাথে মনে করি যে আমার যে 75 দফা নির্বাচনী ইশতেহার রয়েছে, আমি সেটাই আগেও বলেছি, এখনো বলছি যে 75 দফা নির্বাচনী অঙ্গীকারনামা আমি তৈরি করেছি। ইনশাআল্লাহ যদি আমি নির্বাচিত হই, তাহলে আমার সর্বশক্তি নিয়োজিত করে আমার 75 দফা নির্বাচনী অঙ্গীকারনামা আমি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। 24 ঘন্টা আমি জনগণের পাশে থাকবো, জনগণকে খেদমত দেওয়ার জন্য যা যা করা দরকার আমার সর্বস্ব বিলিয়ে দিয়ে, নিজেকে উজাড় করে দিয়ে আমি দেশের জনগণের জন্য কাজ করবো, ফেনী 1 নং আসনের জনগণের উন্নয়নের জন্য কাজ করবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে সরাসরি চলে যাচ্ছি আমাদের ক্লাব মজলিসের প্রার্থী যেটি রয়েছেন, একেবারে শেষ প্রান্তে কিন্তু আমরা চলে এসেছি। আপনিও আপনার ফেনী 3 আসনের যে ভোটার রয়েছেন, আপনি ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? ধন্যবাদ আপনাদেরকে আবার জানাচ্ছি সুন্দর প্রশ্ন করার জন্য। আমি আমার নির্বাচনী এলাকার ভোটারদের জন্য যে মেসেজটা দিতে চাই, একটু আগে একটা প্রশ্ন আমি একটু প্রসঙ্গে গিয়েছিলাম, পরবর্তীতে কথাটা শেষ হয়নি, সেই প্রসঙ্গ ধরে একটু বলি। আমাদের এখানে ফেনী 3 আসনে যারা প্রার্থী রয়েছেন, বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, বিশেষ করে 3টা দল এবং বিএনপি থেকে যিনি প্রার্থী হয়েছেন আব্দুল মিন্টু সাহেব, উনি ঢাকায় থাকেন, মাঝে মধ্যে ঢাকায় আসেন, 2-4 মাস পরে হয়তো একবার আসেন। জামাত ইসলাম থেকে যিনি প্রার্থী হয়েছেন তিনিও ঢাকায় বসবাস করেন, কখনো প্রয়োজন মনে করলে তিনি এলাকায় আসেন। ইসলামী আন্দোলন থেকে যিনি প্রার্থী রয়েছেন তিনি চট্টগ্রামে ব্যবসা করেন এবং কখনো প্রয়োজন মনে করলে আসেন। সেই ক্ষেত্রে আমি একটু ব্যতিক্রম, আমি নিয়মিতই এলাকায় থাকি। আমি আমার বাড়িতেই থাকি, তিনি শহরে থাকি। আমার এলাকার জনগণ চাইলে রাত্রের 12টা, 1টা, 2টা, 3টা আমাকে ফোন করে পাবো। আমার চিন্তা আছে আমি আমার এলাকার সর্বত্র আমার ফোন নাম্বার ওপেন করবো, যেন যখনই আমার একজন নাগরিক, আমার এলাকার একজন ভোটার, আমার এলাকার একজন ব্যক্তি আমাকে চাইবে, আমার সাথে কথা বলতে চাইবে, আমি তাদের সাথে যেন কথা বলতে পারি, তারা যেন আমার সাথে ভাব বিনিময় করতে পারে, প্রয়োজন কথা বলতে পারে। আমার এলাকার 2টি উপজেলা রয়েছে, দাগনভূঞা এবং সোনাগাজী। আমার পরিকল্পনা রয়েছে আমি অন্তত সপ্তাহে 2 দিন দাগনভূঞাতে এবং 2 দিন সোনাগাজীতে প্রবেশ করবো, যেন সোনাগাজীর মানুষ আমাকে পান, দাগনভূঞার মানুষ আমাদের পান। আপনারা জানেন যে 2টা উপজেলা একটা মুখ ভিন্ন, দুটোটা ফেরিমুখী, একটার সাথে সংযুক্তটা ঠিক সেরকম সুন্দর নেই। এই জন্য আমার এরকম কিছু পরিকল্পনা রয়েছে। আমি আমার ভোটারদের উদ্দেশ্যে সর্বশেষ বলবো,
যে অন্য প্রার্থীর চেয়ে আপনারা যদি আমাকে অগ্রাধিকার দেন, আমি আপনাদের সেবা করার জন্য 24 ঘন্টায় প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এবং আমি আমার মোবাইল নাম্বার আপনাদেরকে ওপেন করব, আমার অফিস 2 জায়গায় আমি এটা রাখবো ইনশাআল্লাহ, যেন আপনারা কষ্ট করে আমার কাজ পর্যন্ত খুঁজে বের করতে না হয়। আমি কষ্ট করে চেষ্টা করবো আপনাদের খুঁজে বের করতে, যখনই চাইবেন তখনই যেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোনো কল্যাণে, যে কোনো সেবায়, যে কোনো উপকারে, যে কোনো কাজে আমাকে আপনারা ডাকবেন, ইনশাআল্লাহ পাবেন। এই প্রত্যাশা রেখে আমি আপনাদের কাছে আবারও আহ্বান জানাচ্ছি, আপনাদের সমর্থন কামনা করছি এবং দোয়া কামনা করছি। আগামী নির্বাচনে যদি আমাকে সমর্থন দেন, ইনশাআল্লাহ অতীতের সকল সংসদ সদস্য হচ্ছে ব্যতিক্রম, নতুনত্ব এবং উদ্যমী আমাকে পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দীর্ঘক্ষণ শুনেছেন আবার দুই পাশে দুই প্রার্থী হেভিওয়েট প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন আমার ডান পাশে আছেন, তিনি ফেনী এক আসন থেকে লড়বেন এবং বাম পাশে যিনি রয়েছেন ফেনী 3 আসন থেকে লড়বেন। দুই আসনেই কিন্তু হেভিওয়েট প্রার্থী রয়েছেন। তারা তাদের মতামত আপনাদের সামনে তুলে ধরেছেন। সিএসটিভি নিউজ বাই টেবিল টক আজকের এই টেবিল টক অনুষ্ঠানে আপনারা দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। তারা তাদের সুচিন্তিত মতামত আপনাদের সামনে উপস্থাপন করেছেন। কাকে নির্বাচন করবেন, কেন নির্বাচন করবেন এবং কেন নির্বাচন করা উচিত, সেই বিচার বিশ্লেষণ কিন্তু আপনাদের ভোটারদের কাছে অবশ্যই বর্তমান পরিস্থিতি এবং আগামী বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যাকেই আপনারা যোগ্য বলে মনে করেন এবং যাকে দিয়ে এই দেশ, এই সমাজ, এই জেলা বিনির্মাণ হবে, সেই সকল যোগ্য প্রার্থীদেরকে আপনারা নির্বাচিত করেই আপনারা আগামী সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদে আসনে পাঠানোর প্রত্যাশা রেখে আমি হাসনাত তুহিন আজকের মতো বিদায় দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। চ্যানেল সংবাদ, আমরা তুলে আনি খবরের পিছনের খবর।